মঞ্জু ভাই রাজনীতিবিদ হয়ে, রাজনৈতিক দলের চেয়ারম্যান হয়ে যদি আপনি আমলার কাছে ভিক্ষা চান, আপনি যদি আপনার ক্ষমতার উপরে একটি অনির্বাচিত ব্যক্তিকে বসান, তাহলে আপনি রাজনৈতিক দল কেন করতেছেন? আপনি বিসিএস পরীক্ষা দেন। মানুষ আশঙ্কায় নির্বাচনকে আদৌ হবে কিনা, এবং ডক্টর ইউনূস গভর্নমেন্ট কন্টিনিউ করা নিয়েও মানুষের মধ্যে নানান সময় নানান কথা উঠে, এই আজ নাই তো কাল নাই, এরকম একটা গুঞ্জন। কখনো কখনো এগুলো গুজব হয়েছে, সিরিয়াস গুজব হয়েছে, আওয়ামী লীগের লোকজন মিছিলও করে ফেলেছিল, আমরা এটাও দেখেছি। আপনি যে আশঙ্কা গুলা করছেন, মঞ্জু ভাই বলছে যে আপনার এই আশঙ্কা হবে না, আপনি আগে যাওয়া ভেবেছেন তাও হয়নি, এবারও হবে না, তাহলে আপনার বেস কি? আপনি কি শুধুই নিজের মত থেকে বলছেন, নাকি রাজনৈতিক হিসাব থেকে আপনি মিলাতে পারছেন? মেজর একটা জনরঞ্জন। আমার বেস তো একটাই, সেটা হচ্ছে মঞ্জুবাইদের কথা, মঞ্জুবাইদের কর্মসূচি, তাদের কর্মকাণ্ড। সেটা দেখেই তো আমি বুঝতে পারি আগামী দেশটা কোন দিকে আগাবে, কোন দিকে যাবে। আমরা সেখানে তো বলেছি, এখানে তো বিষয়টা কি, আমরা শেখ হাসিনা ক্ষমতায় ছিল 15 বছর, শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন তো সেদিনই হয়েছে যেদিন ফার্ম গেটের ছেলেরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসছিল। সেদিন যদি ফার্ম গেটের ব্যারিকেডটা যদি ওখানে আটকাতে পারতো শেখ হাসিনা তার পুলিশরা, তাহলে কিন্তু আন্দোলনটা সামনে আগাতো না। কিন্তু সেটা পারে নাই। কেন পারে নাই? কারণ ছাত্ররা সামনে ছিল। মঞ্জু ভাই, এবারও 12 লক্ষ ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। 12 লক্ষ ছেলে পরীক্ষা নিচ্ছেন না, আপনারা নাটক করতেছেন, লেখাপড়া করার নাই। এই 12 লক্ষ ছেলে কিন্তু আপনাদের এই ছাত্র বৈষম্য আন্দোলনের চেয়ে বেশি পোলাপান। এই 12 লক্ষ কিন্তু এখন আর আপনাদের না, আমার না। এই 12 লক্ষ কিন্তু আবার পরবর্তী প্রজন্ম হয়ে গেছে। এক সময় ছাত্রলীগও ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, ছাত্র দলও ছিল তারুণ্যের অহংকার, কিন্তু সে অহংকার কিন্তু নাই। আপনি ছাত্র সংগঠন করেছেন, লুকায়া করতে হয়েছে, পলায়া করতে হয়েছে, প্রকাশ্যে করতে পারেন নাই। এটা হলো বাস্তবতা। কিন্তু আজকের এই ছেলেরা 12 লক্ষ ছেলেকে কোথায় নিয়ে যাবেন আপনি? কলেজে ভর্তি করবেন। এই বছরও প্রায় 6 লক্ষ কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলের ছেলেরা পাশ করে বেরোবে। তাহলে চাকরিটা কোথায় দিবেন আপনি? এরা কি রাস্তায় নামবে না? এদেরকে আপনি ধরে রাখবেন? আমাদের ভবিষ্যৎ আমি জানি যে আমি মঞ্জু ভাইয়ের কাছে নিরাপদ নই। তাহলে আমি মঞ্জু ভাইকে কেন নিরাপদ রাখবো এখন থেকে? আমি তো মঞ্জু ভাইকে নিরাপদ রেখেছিলাম। আমরা তো আপনাদেরকে 15 বছর সরকার তো কেউ না কেউ কোনো না কোনো ভাবে অনেককে নিরাপদ রেখেছিলেন, কিন্তু সেই নিরাপদ এখন তো দিচ্ছেন না। আজকে আপনি একজন লোক, আমি আওয়ামী লীগের পক্ষে বলি, মনে করেন আওয়ামী লীগের পক্ষে বলছি, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আজকে 10 মাস হয়ে গেছে, 11 মাস হয়ে গেছে, আপনি তার বিচার করতে পারেন নাই। বিচার দায়িত্ব কিন্তু আপনি নিয়েছেন মঞ্জু ভাই। আপনার লোক তো আইসিসির, আপনার পার্টির থেকে পদত্যাগ করে গিয়ে আইসিসির অ্যাটর্নি জেনারেল হয়েছে, কি অ্যাটর্নি জেনারেল হয়েছে আপনার দল, চিফ প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর বলেন হয়েছেন আপনার দল থেকে। দায়ভার কি এড়াইতে পারবেন? আপনার দল থেকে তো চিফ প্রসিকিউটর হয়েছে। কে তাকে বানিয়েছে? কি প্রসেসে বানিয়েছেন তাকে? এই প্রসেসে যদি বানানো যায়, ডক্টর ইউনূসকে যদি খেলার মাঠ থেকে এনে যদি ওই সঙ্গে সঙ্গে বসায় দেওয়া যায়, তাহলে কালকে আমি মঞ্জু ভাইকে বসাবো না কেন? যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, আমি মঞ্জু ভাইকে এনে সে ক্ষমতায় বসাবো না কেন? আপনি 11 মাসে একটা বাজেট দিতে পারলেন না, একটা জনবান্ধব বাজেট দিতে পারলেন না। আপনি এনবিআর এর লোকদের সঙ্গে বিট্রে করলেন, তাদেরকে হাতে পায়ে ধরে আন্দোলন থামাইলেন, এখন তাদের চাকরি খাচ্ছেন। রাজনীতি এক ট্রিক্স দুইবার খেলা যায় না মঞ্জু ভাই। এই দেশটা আমাদের সামনে, আমাদের ভবিষ্যৎ ধূসর, কারণ আমি তো বাঁচবো না 10 বছর। কিন্তু আমরা সামনে তো রঙিন হইতে হবে। আপনাকে তো রঙিন স্বপ্ন দেখাইতে হবে আমাকে। আমার সন্তান তো আপনার দিকে তাকিয়ে আছে। আপনার রঙিন স্বপ্নটা কোথায়? আপনি একজন রাজনীতিবিদ হয়ে আপনার মধ্যে কি এতটুকু বিবেক জ্বালা দেয় না যে অনির্বাচিত ব্যক্তিদের কাছে আপনারা যান? সেই বিবেক যদি নাড়া না দেয়, আপনার সাথে কথা বলে কি হবে, লাভ হবে কি?
আপনি একটা মঞ্জুর রাজনীতিবিদ, মঞ্জুর ভাই কি বলেন? মঞ্জুর ভাই কি আপনি বলেন? মঞ্জুর ভাই রাজনীতি, কি উল্লেখ দেওয়ার বিষয় আছে এখানে? আপনি যদি একজন মঞ্জু ভাইয়ের রাজনীতিবিদ হয়ে, রাজনৈতিক দলের চেয়ারম্যান হয়ে যদি আপনি আমলার কাছে ভিক্ষা চান, আপনি যদি আপনার ক্ষমতার উপরে একটি অনির্বাচিত ব্যক্তিকে বসান, তাহলে আপনি রাজনৈতিক দল কেন করতেছেন? আপনি বিসিএস পরীক্ষা দেন, আপনি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি করেন, আপনি ডক্টরেট করেন, এসে আপনি বসেন। আপনার এবি পার্টি ছেড়ে দেন ভাই, সে আপনি কি এবি পার্টি করেন না? এবি পার্টি মানে জনগণের পার্টি। আপনি জনগণের কথা বলবেন। জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে ওই আমলাদের কামলাদের কথা শোনার জন্য না মঞ্জু ভাই। আমি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি, আপনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এবি পার্টি ইজ এ পলিটিক্যাল পার্টি, ইজ নট এ ফ্যাসিস্ট পার্টি, ইজ এ পলিটিক্যাল পার্টি। আপনি পলিটিক্যাল পার্টি লাইসেন্স দিয়েছেন। মঞ্জুর মানুষ তো প্রত্যাশার জায়গায় অনেক জায়গায় আঘাত পাচ্ছে। আপনি কি বলেন না রেজা আক্তার মনোরঞ্জনের বক্তব্যের না প্রেক্ষিতে? আক্তার আপনি আক্তার আপনি ভাই, রাজনৈতিক আক্তার দলের ভাই, নেতা মঞ্জু ভাই, আক্তার, মঞ্জু ভাই আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনি একটা রাজনৈতিক দলের নেতা। ক্ষুদ্র বৃহৎ এটা আজকে প্রশ্ন না। আজকে অ্যালেন মাস্ক ব্যক্তিগতভাবে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় নাই। সে 1 জুলাই প্রথম বলছে আমি পার্টি ফর্ম করলাম। সো হি রিপ্রেজেন্ট মোর দেন ওয়ান, ইজ এ রিপ্রেজেন্টেটিভ। দ্যাটস ওয়াই হি সেড আমি পার্টি করলাম। পার্টি করার মানে কি? হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আমেরিকা। আপনি মিস্টার মঞ্জু ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ বিকজ ইউ বিলংস টু হোল্ড এ পার্টি, পলিটিক্যাল পার্টি। You are not a singular number. When you are the chairman of the AB party, you are the plural number. আপনি অনেকগুলো লোককে প্রতিনিধিত্ব করেন মঞ্জু ভাই, আপনি ব্যক্তিকে প্রতিনিধিত্ব করেন না। আপনি সেই মিটিং এ যেতে পারেন না। আমি আপনাকে বলবো এক মিনিট ছিল আপনার কাছ থেকে আমি এই এই বিষয়টা আমি একটু আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি যে আপনি উনি আপনাকে ব্যক্তিগতভাবে বলছেন। আমি আপনাকে হ্যাঁ, দায়ী করে আমি যাচ্ছি। আমি তো আমি আমি তো আক্তার ভাই না থামলে, আমি আক্তার ভাই আপনাকে না বলছি, আমি থামলে তো আমি আপনাকে বলতে পারছি না। একটা মিনিট, একটা মিনিট। আমি একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে আমি আপনাকে দায়ী করে যাচ্ছি। You are betraying to your philosophy. You are betraying যে to your right. You are betraying to your peoples. A political party leader, how small or big he may be, he cannot যে আক্তার আক্তার compromise ভাই, with আপনি politics. যদি Thank you আপনি very যদি much. থামেন, This is my আপনি যদি opinion. আমি জানি আমার কিছু বলার নাই, আমার তো আমার ভবিষ্যৎ না, আমার ভবিষ্যৎ দূষর। কিন্তু আচ্ছা, আপনি আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে, যেহেতু আপনি মঞ্জু ভাইকেই বলেছেন, ওনার বিবেকের প্রশ্ন তুলেছেন, ওনার চেয়ারের প্রশ্ন তুলেছেন, আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে শুনি 1 মিনিট। যে আমি আবারও বলছি, আক্তার ভাইয়ের কথায় মনে হচ্ছে যে উনি হঠাৎ করে বাংলাদেশে নতুন করে নাজিল হয়েছেন। উনি 2024-এ শেখ হাসিনার অধীনে নির্বাচন করেন নাই। উনি এর আগে বিএনপির রাজনৈতিক পরিস্থিতির উপরে বক্তব্য রেখে বিএনপি থেকে পদত্যাগ করেন নাই, বা বিএনপি থেকে উনি কোণঠাসা হন নাই। উনি হঠাৎ করে বাংলাদেশকে এমন একটা জায়গায় দেখতে যাচ্ছেন যেখানে এনবিআর খুব সুন্দরভাবে চলবে, যেখানে সবকিছু খুব সুশৃঙ্খল ভাবে চলবে। উনি এ ধরনের প্রত্যাশা করছেন যে 10 মাসে এরকম একটা জাদুকরী কিছু একটা হয়ে যাবে, যার কারণে উনি আমাদেরকে মনে করছেন যে আমরা আমাদের প্রিন্সিপাল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ ধূসর হয়ে যাচ্ছে। আক্তার ভাই, একটা কথা আপনাকে বলি, যেই অভ্যুত্থানটা 71-এ আপনারা যৌবন বয়সে করেছেন, ঠিক আছে, ঠিক 3 বছর 4 বছর যাওয়ার পরেই কিন্তু সেই যুবকরাই শেখ মুজিবের বিরুদ্ধে জাসদ তৈরি করেছে, ইয়াং জেনারেশনদের মধ্য থেকে। তো আমি এটা আপনাকে এন্ডোর্স করে বলছি, আজকে যে নতুন যুব সমাজ, নতুন ছাত্র সমাজ যারা আছে, যাদেরকে আপনি ইন্ডিকেট করে বললেন যে নতুন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে যে জমা, এদের যে দেয়ালে দেয়ালে তারা যে লিখনগুলো লিখেছে, সেটা যদি প্রত্যাশা যদি পূরণ না হয়, আগামী দিনে যারা সরকারে আসবে তাদের বিরুদ্ধে আরেকটা গণ অভ্যুত্থান হবে। এবং যে কথাটা মাহমুদ ভাই বলেছিলেন, এটা কি গণ অভ্যুত্থান না বিপ্লব, তখন কিন্তু এটা আর গণ অভ্যুত্থানে সীমাবদ্ধ থাকবে না, সেটা তখন একটা বিপ্লবে পরিণত হবে। আপনি জানেন যে যতগুলো বিপ্লব হয়েছে, কেমন, আপনি দেখেন যে আমরা যে বলশেভিক বিপ্লবের কথা বলি, বিপ্লবের কিন্তু পরবর্তী সম্পর্কে আরো 2-3টা ওয়েভ হয়েছে। সুতরাং আমরা যে প্রত্যাশাটাকে নিয়ে সামনে এসেছি, আপনার কাছে যে হতাশাগুলো চাচ্ছে, এটা তো আমাদেরও কথা, আমরা নিজেরাই বলছি। আমরা কেন একটা সংস্কারের মধ্য দিয়ে নিজেদেরকে আবদ্ধ করতে চাচ্ছি এই জায়গা থেকে, যে যাতে আমরা একটা সুন্দর ট্রানজিশনে পৌঁছাতে পারি। আপনি দেখেন, আপনি যে কথাগুলো বলেছেন, এগুলো আপনার মনস্তত্ত্বে মনে হচ্ছে
যে আমরা কেন একটা অনির্বাচিত সরকারের মধ্যে আছি। আরে ভাই, আপনি তো আওয়ামী লীগের অধীনে ইলেকশন করেছেন, আপনার কাছে কি আওয়ামী লীগকে নির্বাচিত সরকার মনে হয়েছে? তো আপনি তো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করেছেন। আপনি হঠাৎ করে এই ধরনের আজগুবি কল্পনা বিলাস করলে তো মানুষ আপনাকে স্বাভাবিক মনে করবে না। আমরা একটা 15 বছর এক ধরনের চুরি চামারি লুটপাট গুম খুন একটা, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, যেখানে এনবিআর এর কর্মকর্তার সন্তান ছাগল কিনতে গিয়ে একটা ছাগল কাণ্ড ঘটিয়েছে, যেখানে আপনার কাঁচের বাড়ি তৈরি করেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। সুতরাং আমি এই জিনিসগুলো আর মানে রিপিট হবে এগুলো বলতে চাচ্ছি না। আমরা এমন একটা অধ্যায় পেরিয়ে এসেছি যেখান থেকে আমি আবারও বলছি একটা ট্রানজিশন আমাদের লাগবে। আপনার মধ্যে যে হতাশা কাজ করছে, আপনি হয়তো ভাবছেন যে আর আপনি নির্বাচন করতে পারবেন না, আপনার আর ভবিষ্যৎ নাই। আমি আপনাকে বলবো যে আপনি বরং হতাশা না, আপনি বরং মনে করেন যে আপনি একটা গণ অভ্যুত্থান দেখে যেতে পেরেছেন, এটা আপনার জীবনের একটা ভাগ্য। দুর্ভাগ্য যে আপনি সেটার অংশীদার হতে পারেন নাই। মানুষ আমাদের কিন্তু আপনার মতো বৃদ্ধ লোকেরাও কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, মায়েরা নেমে এসেছে, বৃদ্ধ লোকেরাও কিন্তু যে যেখানে পেরেছে সাহায্য করেছে। এখন যারা আপনারা গণ অভ্যুত্থানের অংশীদার হতে পারেন নাই, তাদের মধ্যে একটা হতাশা তো আসবে, এটা স্বাভাবিক। কারণ আপনাদের আমরা আমাদের টাইমের কারণে আমরা প্রায় শেষ পর্যায়ে, আমি নিশ্চয়ই আমরা আরেকটু করবো। আমি শুধু এটা বলবো, বাস্তবতাকে মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে সাফল্য। একটা জিনিস মেনে নিতে হবে যে ফ্যাসিবাদের পতন তার অস্তিত্বের উপর দিয়ে হয়েছে, যেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই, ইভেন আমরাও কল্পনা করি নাই। এখন এটাকে পুনর্গঠন করার প্রক্রিয়াটা সবসময় কঠিন। আমরা সবসময় বলি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমি এই সরকারকে দায়ী করেছি যে এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ছাত্র সমাজের যে ঐক্য ছিল, রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ছিল, সেটা সে রক্ষা করতে পারে নাই। এখন আপনি দেখেন নেক্সট যে গভর্নমেন্ট আসবে, যারা আজকে মনে করছে, যেটা মাহমুদ রহমান ভাই বললেন যে নেক্সট যারা ক্ষমতায় আসার মতো দল আছে, তো নেক্সট দলগুলোর কাছে কিন্তু এই প্রত্যাশাটা গিয়ে পূর্ণ হবে এবং তাদেরকে এই যে হাজার হাজার শহীদের রক্ত, আহতদের রক্তের ওই প্রত্যাশাটা পূরণ না হলে আবার অভ্যুত্থান হবে, আবার বিপ্লব হবে। সুতরাং একাত্তর সফল হয় নাই বলে যারা 71-কে দোষে ছিল, আমরা বলেছি সেটা ভুল চিন্তা। 71-এর অবশ্যই অর্জন আছে এবং 71-এর অর্জন নিয়ে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। 71-এর অর্জন নিয়েই পরবর্তী সময়ে আমাদের লড়াইটা ছিল। আবার 90-এর গণ অভ্যুত্থানের যে ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতার জন্য কিন্তু আবার পরিপূরক হিসাবে 24 এসেছে। 24-এ যদি ব্যর্থতা থাকে, 24-এ যদি আমরা না পারি, আরেকটা 28 আসবে বা 29 বা 41 আসবে, আসবেই। বাংলাদেশে রক্তের ঋণ শোধ করে আমরা যদি ঘুরে দাঁড়াতে না পারি, বারবার গণ অভ্যুত্থান হবে, এটাই আমাদের নিয়তি। আমরা চাচ্ছি এই ব্লাডশেড বন্ধ করে আমরা যাতে একটু ঠিক হই, আমরা যাতে একটা জায়গা মতো আসতে পারি, সেই সংস্কারটা আমরা চাচ্ছি। আপনি যতই অপমান অপদস্থ করেন যে আপনারা অনির্বাচিত হাবিজাবি ইত্যাদি ইত্যাদি, আমাদের দেশে অনির্বাচিত সরকারগুলোই তো সবচেয়ে ভালো নির্বাচন করেছে, সরকারগুলোই তো করেছে। আমরা প্রায় একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানে, আমি শুধু 1-2 মিনিট করে আপনাদের তিনজনের একটু একটা কমেন্ট চাবো শুধু। আক্তার ভাই কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন ওই অনির্বাচিত সরকারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, উনি কোন দলীয় সরকারের অধীনে যেটা হয়েছেন সেটা কিন্তু চুরি করে হয়েছেন। আচ্ছা, নিশ্চয়ই একটু জবাব দেবেন। আমি ছোট্ট 2টা পয়েন্টে 1 মিনিট করে 2 মিনিট আপনাদের কাছ থেকে শুনলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা মঞ্জু ভাই একটু বলে দেই। মঞ্জু ভাই, এটা কারেক্ট, আমি 2বার নির্বাচিত হয়েছি, 2বারই ওই অনির্বাচিত সরকারের অধীনে হয়েছে। আমার ভাগ্যে কখনো নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করা হয় নাই। আমার এই অভাগে আমি 15 ফেব্রুয়ারি নির্বাচন করি নাই, আমি করি নাই, বুঝছেন? এটা আমার আমি বুঝছেন না, পরে সেটা আমি বললাম আর কি, সেটাই বললাম যে আমি 2 মিনিট করে শুধু শেষ মুহূর্তে আপনার দুজন মঞ্জু ভাইকে দিয়ে আবার মাহমুদ ভাই হয়ে আসবো। সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন। আমি এর আগে প্রসঙ্গটা তুলেছি, জুলাই কি আসলে মেটিকুলাস ডিজাইন? তাহলে কিন্তু অনেক কিছুই মিথ্যা হয়ে যায়, যেটা মাহফুজ বলেছেন। দেখেন, এটা একটা, আর একটা হচ্ছে মবের আমি কোনো ব্যাখ্যায় যাব না। একটা কি হালাল করার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের মব ছিল, 71 পরবর্তী মব ছিল, কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই 2টা টপিকে আমি একটু মঞ্জু ভাইয়ের বক্তব্য চাই, তারপর মোহাম্মদ ভাই একটা দিকে শেষ করতে চাই আজকে।
দেখেন, মেটিকুলাস ডিজাইনের কথা কেউ বলতে পারে, কিন্তু তার থেকে তো প্রমাণ দেখাতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনি দেখেন এই গণ ওনাকেই তো অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলছেন, আপনারা তো ওনাকেই মাস্টার মাইন্ড বলছেন, মেটিকুলাস ডিজাইন বলছেন। না না না, আমরা বলছি না। প্রফেসর ইউনূস দেশে আসার পরে ওনার উচিত ছিল এই অভ্যুত্থানটা কিভাবে হয়েছে সকলের কাছ থেকে একটা হিয়ারিং নেয়া। উনি নির্দিষ্ট কিছু লোকের থেকে হিয়ারিং নিয়েই উনি কনক্লুশন পৌঁছেছেন, যেটাতে আমরা একমত হই নাই। সো এটা আগে আপনি ওইটাকে রেফার করে আমাদের সাথে লিঙ্ক করলে এটা ভুল কনক্লুশন হবে। তো এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। হ্যাঁ, আন্দোলনের একটা জায়গায় গিয়ে কিছু কৌশলগত দিক তো আছে, সেটা তো বলতেই হয়। তো এখন আমি আপনাকে বলি, আপনি যদি এখানে ডিজাইন দেখতেন, বিদেশিদের কিছু দেখতেন, তাহলে দেখতেন রাজনৈতিক দলগুলোর অংশীদার দেখতেন, তাহলে ছাত্রদের হাতে আপনি অস্ত্র দেখতেন। একটা প্রতিবাদী ছাত্রদের হাতে হাতে আপনি অস্ত্র দেখাতে পারবেন না। তাদের হাতে, ইভেন আবু সাইদ যে শহীদ হয়েছে, আবু সাইদের হাতে আপনি দেখবেন একটা লাঠি, আর কিছু নাই। অতীতের যত আন্দোলন হয়েছে, লাঠিটা অস্ত্র না ভাই? লাঠিটা অস্ত্র না? না 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 না, লাঠিকে আপনি যদি লাঠিকে অস্ত্র বলেন তাহলে তাহলে ঠিক আছে আক্তার ভাই, তাইলে লাঠির অস্ত্র। অস্ত্রের আপনি ডেফিনিশন কিন্তু তাই আছে, পুলিশ আপনি অ্যাক্টের কিছুদিন ডেফিনিশন কিন্তু তাই আছে, পুলিশের আপনি ডেফিনিশন কিছু অ্যাক্টে কিন্তু তাই লেখা আছে। আপনি কিছুদিন পরে যখন বুড়া হবেন, লাঠি নিয়ে হাঁটবেন, তখন আপনাকে গ্রেফতার করা হবে এই অস্ত্র নিয়ে হাঁটার জন্য। আপনি মনে রাখেন এটা। যাই হোক, তো এখন এখন কথা হচ্ছে যে আমি আপনাকে যে কোন অস্ত্র বোঝাতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝেছেন। আমি কিন্তু বোঝাতে চেয়েছি যে জি বলবেন, আমাদের জি আপনি শেষ করেন। আমাদের দেশে যতগুলো আন্দোলন হয়েছে সব জায়গায় ফায়ার আর্মস ইউজ হয়েছে। এই প্রথম কেউ একটা ছবি দেখাতে পারে নাই যে আন্দোলনকারী শক্তিদের হাতে ফায়ার আর্মস এসেছে। এই জন্য আমি বলবো এটাতে মেটিকুলাস ডিজাইন বলতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, শেখ হাসিনা যখন এসে বললেন রাজাকারের নাতিপুতি, ওই দিন রাত্রে যে একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহের মতো একটা প্রতিবাদের মতো এসেছে, এবং তারপরের দিন আবার ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে। এগুলো তো হচ্ছে একটার পরে একটা ইফেক্ট। এবং এটাকে আপনি, তো এগুলো যদি আপনি ভাবেন, তখন দেখবেন যে আপনার কাছে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকবে না। আমি যে কথাটা বলতে চাই, পরে পূর্ণিয়া ভাই যেটা বলেছেন যে আমরা যেটাকে মব বলছি, দেখেন বাংলাদেশের, আপনি তো বলেছেন ইতিহাসে আমাদের দেশে গণপিটুনি, মানুষের ক্ষোভে মানুষের মৃত্যু, এটা আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হবে, আইন শৃঙ্খলা আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, এটা ছিল। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জনরোষ ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ, আপনাকে আমি বলি, এখন যদি আপনি বলেন 32 নম্বরে ওবায়দুল কাদের এসেছে একটা গ্রুপ নিয়ে, একটা অংশ নিয়ে ওবায়দুল কাদের 32 নম্বরে এসেছে, আপনি চতুর্দিক থেকে বিএনপি বলেন, জামাত বলেন, সাধারণ মানুষ বলেন, টোকাই বলেন, রাস্তাঘাটের মানুষ বলেন, তারা যে ওবায়দুল কাদেরকে ঘেরাও করবে না, আপনি বলেন করবে কিনা? তা এখন আপনি এটাকে ঠেকাবেন কিভাবে? এটা তো ইউনূস সরকার না, আমরা তো দেখেছি কারোর ক্ষমতা না এটা ঠেকানোর। অর্থাৎ যে ট্রমাটা আওয়ামী লীগ দিয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা একটা রিকনসিলিয়েশন প্রসেস না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা একটা সনদে স্বাক্ষর না করব। দেখেন, মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নেওয়াটা ছিল অনিবার্য, অস্ত্র হাতে নেওয়াটা ছিল বীরের কাজ, অস্ত্র হাতে নেওয়াটা ছিল ইমানি কর্তব্য। আর মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর, বিজয়ের পরে অস্ত্র জমা দেওয়াটা হচ্ছে নৈতিক কাজ, অস্ত্র রাখাটা ছিল অবৈধ। এখন আমাদের এই ক্ষোভ বিক্ষোভ, এটা ততক্ষণ পর্যন্ত, এটাকে সরকারের উচিত হবে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি শাসনের মধ্য দিয়ে, একটা রিকনসিলিয়েশনের প্রসেসের মধ্য দিয়ে এইটাকে একটা জায়গায় নিতে হবে। আপনি তো মনে থাকার কথা, ওবায়দুল কাদের এবং মিস্টার একজন ওই যে মন্ত্রী ছিলেন যিনি কোর্টে, আমি নাম ভুলে যাচ্ছি ওই ভদ্রলোকের, যিনি সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, ওনারা কিন্তু ওনাদের বিবৃতিতে বলেছেন উনাদেরকে চিনার পরেও ওই মানে উত্তেজিত ছাত্ররা ওনাদেরকে রক্ষা করেছেন ওনাদেরকে। তাহলে ওনাদেরকে কিন্তু খুব, আপনি যদি বলেন যে মব সংস্কৃতি, তাহলে ওই মবের হাতে কিন্তু ওনাদের সেদিন মৃত্যুর হওয়ার আশঙ্কা ছিল, অথবা অপমানিত হওয়ার আশঙ্কা ছিল। বরং দেখা গেল যে ওবায়দুল কাদেরকে সেভ করে তারা এক্সিট দিয়েছে। এবং ওই ভদ্রলোক রেজাউল করিম, সম্ভবত ওই ভদ্রলোকের নাম, যিনি মন্ত্রী ছিলেন, সুপ্রিম কোর্টের সেক্রেটারি ছিলেন বারের, উনারও বর্ণনা এসেছে উনাকে কিভাবে তারা সেভ করেছেন। সো আমাদেরকে মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থানের ক্ষোভটা বিল্ডিং এর উপর দিয়ে গিয়েছে, পুলিশের উপর দিয়ে গিয়েছে, এবং একটা প্রাতিষ্ঠানিকতার উপর দিয়ে গিয়েছে, কিন্তু জানমালের উপর দিয়ে, জানের উপর দিয়ে সেভাবে যায় নাই। এটাকে আপনাকে ধরে নিতেই হবে যে এর সম্পূর্ণ দায় শেখ হাসিনার, এর সম্পূর্ণ দায় শেখ হাসিনার স্বৈরশাসনের। এখন সেখান থেকে উঠে এসে বিতর্ক কমিয়ে আমাদেরকে একটা বন্ডিং আনতে হবে। আপনারা যেহেতু আওয়ামী লীগের প্রতি আপনাদের সিম্পেথি আছে, ভালো সম্পর্ক থাকতে পারে, আপনারা আওয়ামী লীগকে বলেন যে তারা একটা ক্ষমা চাক, আওয়ামী লীগকে বলেন তারা তাদের ভুলটা বুঝুক, যে সমস্ত আওয়ামী লীগের অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, তারা আসুক, তারা বলুক,
যে আমরা আওয়ামী লীগের রাজনীতি সেটাকে অপছন্দ করি। এই ধরনের একটা রিকনসিলিয়েশন প্রসেস ছাড়া মানুষের মনস্তত্ত্বে যাদেরকে মানুষ খুনি মনে করছে, যাদেরকে লুটেরা মনে করছে, তাদের ক্ষোভটা প্রশমন করার জন্য এই প্রসেসগুলো নিতে হবে। আদার দেন আমরা নীতি কথা বললে, সমালোচনা করলে এটা থেকে কোনো ফল আসবে না।